নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ট্যাবে টাকা নিয়ে জালিয়াতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবি উঠে এসেছিল, আর এবারে খোদ কলকাতাতে শহরের শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। আর তড়িঘড়ি সিট গঠন করেছে কলকাতা পুলিশ। শিক্ষা দপ্তরের সঙ্গে এই নিয়ে বৈঠক তদন্তকারীদের। রাজ্যের অন্যান্য সরকারি প্রকল্পগুলি কি আদৌ নিরাপদ, উঠছে প্রশ্ন। এতদিন জালিয়াতির অভিযোগ আসছিল জেলাগুলি থেকে, এবার বাদ গেল না কলকাতাও। শহরে বিভিন্ন স্কুলে ট্যাবের টাকা নিয়ে গড়মিলের অভিযোগ। জানা গিয়েছে কলকাতার শতাধিক স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। সেই সব অভিযোগের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে লালবাজার। শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তদন্তকারীরা। কোভিড পরবর্তী সময় থেকে পড়াশোনা সুবিধার্থে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের ট্যাব কেনার জন্য এককালীন 10,000 টাকা করে দেয় শিক্ষা দপ্তর। রাজ্যের এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়েই যত কাণ্ড। বৃহস্পতিবারও বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। মুখ খুলেছেন শিক্ষক পড়ুয়া দুপক্ষই। স্কুল বলেছিল কালী পুজোর পরে আগে ঢুকে যাবে, এখনো তো ঢুকেনি। কালী পুজোর পর ঢুকেছে, চেক করেছিলেন? না, চেক করছি, ঢুকেনি এখন। ক্লাস 11-এরও এরকম 25-30 জন এবং ক্লাস 12-এরও তাই 25-30 জনের এরকম টাকাটা ঢুকেনি। তো আমাদের নতুন করে আবার ব্যাংকের বইয়ের জেরক্স আমরা দিয়ে এসেছি, লিস্ট পাঠানো হয়েছে আবার নতুন করে। আমরা জিজ্ঞেস করলাম কারণটা, বললো যে আমাদের স্কুল থেকে ওটা এসআই অফিস থেকে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, কিন্তু স্কুল বললো যে ওখানেই কিছু গন্ডগোল, যে কারণে আমাদের টাকাটা ঢুকেনি। বলেছিল যে পুজোর পর ঢুকে যাবে, তো পুজোর পর ব্যাংকের বই চেক করেছিলাম, আপ টু ডেট করেছিলাম, কিন্তু এখনো টাকাটা ঢুকেনি। পোর্টালটা খোলা যাচ্ছিল না, পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছে। এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিং হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে। তার ফলেই ওই সব অ্যাকাউন্টের যাদের অ্যাকচুয়াল যেটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে না গিয়ে হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্য জুড়ে এখনো পর্যন্ত 781 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে। এর মধ্যে প্রায় 300 জন পড়ুয়ার অ্যাকাউন্টে নতুন করে টাকা জমা দেওয়া হয়েছে। বাকিদের অ্যাকাউন্টেও সব তথ্য যাচাই করে টাকা পাঠাতে তৎপর শিক্ষা দপ্তর। কলকাতার পাশাপাশি ট্যাব কেলেঙ্কারি তদন্তের সিট গঠন করেছে মালদা জেলা পুলিশও। এসপি, ডিআইবি এবং অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশেষ করে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই উপভোক্তাদের কাছে টাকা ঢোকে। ট্যাব কাণ্ডের মতো এই প্রকল্পগুলিতেও যদি একজনের টাকা অন্য কারো অ্যাকাউন্টে জমা পড়ে, তেমন কোনো ঘটনা মোকাবিলায় আদৌ তৈরি পুলিশ প্রশাসন? ট্যাবের টাকা নিয়ে চারদিক থেকে অভিযোগ আসতেই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছে অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির তরফ থেকে অভ্র সেন, রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি, আর এই নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো বিশ্বজিৎবাবু আপনার কাছে। আমি জানি যে অধ্যাপনার সঙ্গে আপনি যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের নিরিখে যদি আমরা দেখি, এটা এই মুহূর্তে কতটা চিন্তার জায়গা? অবশ্যই সরকার টাকা পাঠাচ্ছে, সেই টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, বিস্তারিত কারণ সে নিয়ে আমরা আলোচনা করব। সাইবার বিশেষজ্ঞ অবশ্যই করে থাকবে, কিন্তু মানে শিক্ষকতার নিরিখে যদি দেখি, শিক্ষক হিসেবে এটা চিন্তা বাড়াচ্ছে নাকি? খুবই চিন্তা বাড়াচ্ছে। কারণ এই যে প্রকল্পটা দেওয়া হয়েছিল যে এখন তথ্য প্রযুক্তি ছাড়া শিক্ষাক্ষেত্রেও একটা পাও এগোনো যাবে না, এবং সারা বিশ্বে যে উন্নতি হচ্ছে, যে তথ্য প্রযুক্তির অগ্রগতি হচ্ছে তার সঙ্গে। এবার বলি যে এটাকে অনেককে দুর্নীতি বা স্ক্যাম বলছেন। আমি এটাকে দুর্নীতি বা স্ক্যাম বলতে খুব একটা রাজি নই, কারণ এটা সাইবার ক্রাইম। এই যে সাইবার অপরাধের টাকাগুলো এখান থেকে হ্যাকিং হচ্ছে। এই যে সাইবার অপরাধের টাকা হ্যাকিং হচ্ছে, এটা কোনো একটা গ্যাং কোনো জায়গা থেকে করছে, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্ট যারা আছে, এই অপরাধের ধরনটাও তো নতুন। অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি বা স্ক্যাম বলে আমরা চিৎকার করি, এক্ষেত্রে কিন্তু সেটা নয়। এবং সাইলেন্টলি যখন সে টাকা পাচ্ছে না, একজন বেনিফিশিয়ারি, সে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারছে না যে তার টাকাটা কোনোভাবে হ্যাকিং হয়ে গেছে, বা তার সাইবার যারা হ্যাকার তারা এই কাজটা করেছে। দ্বিতীয় কথা, কতজনের ক্ষেত্রে করেছে? 14 থেকে 16 লক্ষ হচ্ছে বেনিফিশিয়ারি। আর এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত যে হিসাব আছে তাতে প্রায় 5,000
ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। আমরা যদি পার্সেন্টেজের হিসাবে যাই তাহলে 0.025% ঘটনা, এবং এই ঘটনা যখনই নজরে এসছে সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসন সিট গঠন এটার করা সিট হয়েছে। গঠন, শুধু সিট গঠন না, তার আগে সাইবার স্পেশালিস্টের দিয়ে তদন্ত শুরু হয়েছে এবং যারা অপরাধের সঙ্গে যুক্ত বিভিন্ন এপিসেন্টার থেকে তাদের ধরার চেষ্টা চলছে। দ্বিতীয় যে কথাটা বলবো, এটার জন্য দরকার কি, যে সিকিউরিটি, এবং সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম কি আধার কার্ড এবং ওটিপি, ডবল এবং ট্রিপল সিকিউরিটির জন্য ওটিপি ভেরিফাইড অ্যাকাউন্ট না হলে সেই অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না, এবং এবছর থেকে প্রশাসন চেষ্টা করছে আধার কার্ড এবং ওটিপি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। লাস্ট যেটা বলবো, যে সরকারের দিক থেকে, প্রশাসনের দিক থেকে আরও একটু ভিজিলেন্ট হলে, এই যে এথিক্যাল হ্যাকারের যে কনসেপ্ট আছে, সেই এথিক্যাল হ্যাকারদের যদি বসিয়ে এই ব্যাপারটাকে প্রতিরোধ করা যেত, তাহলে কিন্তু হঠাৎ করে এই যে শুরু হয়েছে 5,000 জন ছাত্রছাত্রী, যে টাকার অ্যামাউন্ট, সেটার ব্যাপারেও এতটা বিপাকে পড়তে হতো না ছাত্রছাত্রীদের, প্রশাসনের, সরকারের। সুতরাং এই মুহূর্তে যেটা দরকার, কারা যুক্ত, অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস বা অন্যান্যরা এর সঙ্গে যুক্ত আছে, যে রাজনৈতিক দলে যুক্ত থাক, যদি তৃণমূল কংগ্রেসে যুক্ত থাকে তাহলে সেই ঘটনাগুলোকে চিহ্নিত করা, যারা এই সিস্টেমটার মধ্যে, এই ধরনের হ্যাকিং শুধু সিস্টেমের মধ্যেও দু একজন থাকবে, এবং যে জামতারা গ্যাংয়ের কথা হচ্ছে, সেই জামতারা গ্যাং রাজ্যে কোথা থেকে অপারেট করা হচ্ছে, রাজ্যের বাইরে কোথা থেকে অপারেট করা হচ্ছে, এই বিষয়টা যত তাড়াতাড়ি সাইবার ক্রাইম শাখা চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবে, এবং আমরা চাই যে পড়ুয়াদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক, তার জন্য সাইবার ক্রাইম এবং পুলিশ প্রশাসন তৎপর হয়ে আরো তাড়াতাড়ি ব্যবস্থাটা গ্রহণ করুন। আমরাও অপেক্ষা করব তার জন্য, এবং ইতিমধ্যেই মারাত্মকভাবে পুরো বিষয় সামনে আসার পর কিন্তু অত্যন্ত তৎপর হয়েছে পুলিশ, পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জামতারা গ্যাংয়ের কথা একটু আগে বিশ্বজিৎ বাবু বললেন, আমাদের অন্যান্য অতিথিদের কাছে যাওয়ার আগে এর আগে ব্রাত্য বসু ঠিক এই প্রসঙ্গ নিয়ে জামতারা গ্যাংয়ের কথা উঠে এসেছিল, তিনি কি বলেছেন এবং আজই বা কি বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী, শোনাবো। পুলিশ এখন অবধি, রাজ্যের পুলিশ এই গ্যাংটাকে প্রায় ধরতে সমর্থ হয়েছে, প্রায় 10 জন অবধি অ্যারেস্ট হয়েছে। এখন অবধি প্রায় 100 জন পড়ুয়ার টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এই সংখ্যাটা বাড়বে, মানে যেহেতু পুলিশ যেভাবে রিপোর্ট দিচ্ছে সেইভাবে দপ্তর আবার সে টাকা সেই ছেলেটি বা মেয়েটির অ্যাকাউন্টে দিচ্ছে। ডাবল পেমেন্ট যাতে না হয়ে যায় সেই জন্য পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করেই এটা দপ্তর করছে। যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যেই প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আশা করতে, আমি আশাবাদী। প্রশাসনিক স্তরে এটা পুরো বিষয়টা খতিয়ে দেখতে বলা হয়েছে, এবং রাজ্যের বেশ কিছু অ্যারেস্টও হয়েছে। এনআইসি একটা এসওপি ইতিমধ্যেই প্রস্তাব করেছে, এবং প্রত্যেকটি কোন হ্যাকার এটা করছে এনআইসি প্রতিটি আইডেন্টিফাই করছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে। প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন। শিক্ষামন্ত্রী নিজেও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, এবং তারই সঙ্গে কিন্তু জামতারা গ্যাংয়ের যোগ আদৌ থাকতে পারে কিনা, যদিও সেটা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু প্রসঙ্গ উঠে এসেছে। আমাদের সঙ্গে আলোচনায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত, এবং রয়েছেন আমাদের সঙ্গে নীলাদ্রি হালদার, ভুক্তভোগী ছাত্র। দুজনকেই স্বাগত জানাচ্ছি। সন্দীপবাবু, আসবো আপনার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানবো এটা হচ্ছে কি করে বা আটকানোর রাস্তা কি, কিন্তু নীলাভ্রর কাছে যাব। নীলাভ্র হুগলির পোলবার বাসিন্দা। আজ থেকে 2 বছর আগে 2022 সালে এই ঘটনা নীলাভ্রর সঙ্গে হয়েছিল। নীলাভ্র ঠিক কি হয়েছিল আজ তো সামনে আসছে, পুরো বিষয়টা তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। নীলাভ্র, একটু জানতে চাইবো ঠিক কি হয়েছিল 2 বছর আগে তোমার সঙ্গে। আমার সঙ্গে যখন সবার ঢুকলো, এবার আমি তখন পাইনি মোট কথা। এবার তারপর আমার কাছে পরে ইনফরমেশন এলো যে সবার নাকি ঢুকে গেছে। তারপর আমি ব্যাংকে দেখতে গেলাম যে এসছে কিনা, টাকাটা ঢুকেছে কিনা। এবার তারপর আমি তখন বলতে আমি যখন ব্যাংকে গেলাম দেখছি আমার ঢোকেনি। ঠিক তার 2-2.5 হবে না, হয়তো 1-1.5 মাস পর
অর্থাৎ অন্যান্যদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল টাকা, আমার কিন্তু বাবাকে তোমার যখন বললাম, অ্যাকাউন্টে আমার টাকা বাবা- না ঢোকার ফলেই কিন্তু প্রশ্নটা তৈরি হয়। এবং তারপর সামনেই বা কি করে এলো, এবং তুমি প্রশাসনের দ্বারস্থ হলে জানবো তোমার সঙ্গে। সন্দীপ বাবুর কাছে একটুখানি আসি। সন্দীপ বাবু, এইরকম ঘটনা রাজ্যে কিন্তু টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া, গায়েব হয়ে যাচ্ছে ট্যাবের টাকা, এরকম ঘটনা সামনে আসেনি। একটা গ্যাংয়ের কথা বারবার করে চলে আসছে যারা একসঙ্গে এতগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে ঘটালো। চিন্তার বিষয়টা কতটা সামনে চলে আসছে? দেখুন, এটা কবে চালু হয়েছে, কারণ আজকে ম্যাক্সিমাম বাচ্চাদের টাকা ঢোকেনি বলে আজকে এটা এখন পাবলিক হয়ে গেছে এবং এটা নিয়ে মানুষজন হইচই করছে। কিন্তু এটা কি এবছরই হলো বা আগেও হয়েছে সেটা একটু একটা অডিট করে দেখাটা খুব জরুরি। মানে এটা সাইবার নয়, এটা ফরেন্সিক ফিনান্স অডিট, যে কার্ড ঢুকেছে কার্ড ঢোকেনি একটু মার্কেটে সার্ভে করে। কারণ এইটা যে কত আগে শুরু হয়েছে এবং কতটা ডিপ সেটা কিন্তু আমাদের কাছে ইনফরমেশন নেই, এবং আগামী দিনে কি তার এফেক্ট হবে সেটাও কিন্তু বলা খুব মুশকিল। কারণ আমি বারবার বলছি যে এটা তিনভাবে হতে পারে: এক, পাসওয়ার্ড লিক হয়েছে, সাইট হ্যাক হয়নি, অথবা সাইট হ্যাক হয়েছে এবং এন্টায়ার ইনফরমেশন বেরিয়ে গেছে, অথবা পাসওয়ার্ডও লিক হয়নি বা সাইটও হ্যাক হয়নি, এটা ম্যানুয়ালি কোনো মানুষ দুষ্কর্ম করে এটাকে কাণ্ডটা ডেটা এন্ট্রি করার সময় করেছে। যেটাই হোক না কেন, আমি তো নিউট্রালি টেকনিক্যালি বলবো, যেটাই হোক না কেন সেটা ইনভেস্টিগেশন অফিসারের নিশ্চয়ই ব্যাপারটা ওনারা জানতে পেরেছেন। আর এই বারবার যে জামতারা কথাটা ব্যবহার হচ্ছে, জামতারা তো এখন আর জামতারাতে নেই। জামতারার যারা অরিজিনাল, মানে যারা দুষ্কর্মগুলো করছিল, তাদের ছাত্রছাত্রীরা এখন সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু সারা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে এদের নেটওয়ার্ক ছড়িয়ে গেছে। সুতরাং যখনই কেউ দেখেছে যে আমার এই ওয়েবসাইটটার মধ্যে কোনো প্রবলেম আছে, এই ওয়েবসাইটটা একটা শুধু হাতিয়ার, ওর একটা এইভাবে টাকা চুরি করার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো এইখানে আগামী দিনে আমার মনে হয় এটা ডেটা এন্ট্রি এই মোমেন্টে বন্ধ রাখা উচিত। ফার্দার কোনো স্টুডেন্টের কাছ থেকে ডেটা না নিয়ে বা টাকা না পাঠিয়ে পুরো জিনিসটা স্টপ করিয়ে আগে একটা অডিট করা উচিত যে গন্ডগোলটা কোথায় আছে, রুট কজ অ্যানালিসিস করে তারপরে আমি কি সাইটটাকে রিভ্যাম্প করব, কোড কোনো চেঞ্জ করব, নাকি কোনো মানুষের পাসওয়ার্ডগুলোকে আমি চেঞ্জ করব, নাকি আমি ওটিপি বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা আধার অথেন্টিকেশন করব। এই ডিসিশনগুলো তখনই নেওয়া যাবে যখন এর রুট কজটা বোঝা যাবে। সেটা ইনভেস্টিগেশন করা করছেন তারাই বলতে পারবেন, এবং গভর্নমেন্টের উচিত সেটার উপর। আমাদের এখানে কম্পিটেন্ট অথরিটি আছেন যারা এই ধরনের সাইবার অডিট করেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টেরই কম্পিটেন্ট অথরিটি আছেন, তারা কিন্তু এটা করে সাইটগুলোকে একদম পুরো সিকিউর করে দিতে পারবেন, যাতে ভবিষ্যতে এটা কখনো না হয়। সন্দীপবাবু, এক্স্যাক্টলি ঠিক এই জায়গাটা, যাতে ভবিষ্যতে এই জাতীয় ঘটনা না ঘটে। রাজ্যের আরও প্রকল্প রয়েছে যার মাধ্যমে সরাসরি উপভোক্তার কাছে একেবারে অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, সেখানের বিষয়টা নিয়েও কি কোথাও একটা চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে না? আসবে এই নিয়ে আলোচনায় আমাদের অন্যান্য অতিথিদের কাছে। একটা বিরতির পর জনগণ মনতের সঙ্গে থাকুন। জনগণমনয় জানিয়ে আমরা আলোচনা করছি ট্যাবে টাকা গায়েব, কতটা চিন্তার জায়গা। অভ্র, দেখুন, এই প্রকল্পটার নাম তৃণমূল সরকার দিয়েছিল তরুণের স্বপ্ন। আমি জানি না এটার বোধহয় নামকরণ ঠিক হতো যদি হতো চুরির স্বপ্ন। আর জামতারা গ্যাং নিয়ে একটা কথা উঠছিল। দেখুন, জামতারা, আমতারা, পেয়ারা তারা এসব বুঝি না, কিন্তু এইসব বলে ব্যাপারটাকে তো ডাইভার্শনের দিকে নিয়ে যাওয়া যাবে না। প্রথমত, এই ট্যাবের জন্য বরাদ্দ হয়েছিল রাজ্য বাজেটে 1300 কোটি টাকা। এবার একটা কথা দাদা বললেন যে এই তো কয়েক পার্সেন্ট মাত্র একটু এদিক ওদিক হয়েছে, এটা তো হতেই পারে, এইটুকু চুরি হবে না তৃণমূল সরকারে। ব্যাপারটা তা নয়। পরিসংখ্যান বলছে, আমি একদম নিউজ আর্টিকেল কোট করে দিতে পারি, সাউথ 24 পরগনাসে 15,000 ছাত্রদেরকে এই ট্যাব দেওয়ার কথা ছিল, তার মধ্যে 5,000 জন কিন্তু পাননি। পূর্ব মেদিনীপুরে একজনও পাননি, পূর্ব বর্ধমানে একজনও পাননি। পার্সেন্টেজটা কিন্তু মাছ হায়ার। আর এই প্রেক্ষাপটে কি করা হলো, প্রথমেই আমরা দেখলাম এই দারুণ তৃণমূল সরকার যারা জামতারা, আমতারা, পেয়ারাতারা করে যাচ্ছে, তারা হেডমাস্টারদের বলির পাঠা করার চেষ্টা করলো। এইটা একটা সংগঠিত অপরাধ। কখনোই হেডমাস্টাররা এভাবে সংগঠিতভাবে এই অপরাধ করবে, এটা যদি কেউ ভাবতে পারে তাদেরকে কুর্নিশ জানানো ছাড়া তো আর কিছু বলার নেই। কিন্তু এর সঙ্গে কয়েকটা জিনিস কিন্তু সামনে চলে আসা প্রয়োজন রয়েছে।
আমি আবার একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নিউজ রিপোর্ট কোট করছি, আমি নামটা বলছি না, আপনি চাইলে আপনাকে দেখিয়ে দেবো, পাশে বসে রয়েছেন আপনি। 4 সেপ্টেম্বর এই আর্টিকেলটা বেরিয়েছে। 4 সেপ্টেম্বর এই আর্টিকেলে পরিষ্কার লেখা রয়েছে যে সেপ্টেম্বর মাসের শুরুতে এই ট্যাবের টাকাটা প্রত্যেকের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাজ্য সরকার ট্যাবের টাকাটা তখন পাঠায়নি। কেন পাঠায়নি এই উত্তর তো দিতে হবে। তারপর আমরা দেখছি এত বড় স্ক্যাম। আর শুধু তা কেন, আমি আবার নিউজ পেপার রিপোর্ট আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আজকে এই সংবাদ মাধ্যমে জায়গায় জায়গায় বেরিয়েছে, মালদার একজন তৃণমূলের দুর্দণ্ডপ্রতাপ নেতা, তার ছেলে কি করেছে শুনুন, স্ক্যামবাজি করবে বলে সাইবার ক্যাফে খুলেছে, ওখানে হার্ড ডিস্ক জমিয়েছে, ওখান থেকে একাধিক এরকম কাজকর্ম করা হয়েছে, অলরেডি প্রাইমা ফেসি প্রমাণিত হয়ে গেছে পুলিশের কাছে। আর তার সঙ্গে ওর কাছ থেকে রাবার স্ট্যাম্প পাওয়া গেছে লোকাল পঞ্চায়েতের প্রধানের। আমি বলছি এটা যদি জামতারা গ্যাংয়েরই কাজ হয় তাহলে তো বলতে হবে জামতারা গ্যাংয়ের সঙ্গে একাত্ম হয়ে গেছে তৃণমূল কংগ্রেস নামক গ্যাংটা এখন। আর আরেকটা জিনিস বুঝতে হবে, যেই তৃণমূল কংগ্রেস মানুষের পেটের ভাত চুরি করতে দুবার ভাবে না, আপনারা বা আমরা ভাবছি কেন তারা ট্যাপ চুরি করতে দুবার ভাববে? তারা তো ট্যাপ চুরি করবেই, এটা তাদের ডিএনএতে রয়েছে। বরং আমি বলবো এদের থেকে একটা জিনিস শেখা উচিত, যে বালি খাবো, কয়লা খাবো, ট্যাপ খাবো, যা খুশি খাবো, সব আমার হজম হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস বাজারে থাকা সবচেয়ে ভালো অ্যান্টাসিড, যা খায় হজম হয়। আর লাস্ট টাইম একটা কথা বলি, গুজরাটে আপনি যদি দেখেন সেম ধরনের একটা প্রকল্প বহু বছর ধরে চলছে, একটাও কোনো এই ধরনের অভিযোগ আজ অব্দি আসেনি। কিন্তু আমাদের রাজ্যে, আমি কেন প্রথমেই বললাম চুরির সাথী বা চুরির স্বপ্ন প্রকল্প, কারণ এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। নয়তো সরকার প্রথমে এই পোস্টপোন করতো না টাকা পাঠানোটা, আর সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত তৃণমূলের লোকজন এটার সঙ্গে জড়িয়ে পড়তো না। শায়নের কাছে আসবো। অভ্র, খালি একটা কথা বলে দিই, তুমি তুলে ধরলে পুরো বিষয়টা, তুমি বিজেপির তরফ থেকে প্রতিনিধিত্ব করছো, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এরকম কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত, যখনই আলোচনা করছি বলে আমি নিউজ আমি আপনাকে মিডিয়া রিপোর্ট দেখিয়ে দিতে পারি, এখনো পর্যন্ত পুরো বিষয় কিন্তু সামনে আসেনি। তুমি দলের তরফ থেকে ইতিমধ্যেই বক্তব্য তুলেছো, তদন্ত চলছে, সিট গঠন করা হয়েছে এবং তার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কেন কি করে এই ঘটনা ঘটলো এবং আটকানোর রাস্তা কি, আসবে এই নিয়ে আলোচনায়। একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণমনে যে প্রসঙ্গে আমরা আলোচনা করছি, অর্থাৎ ট্যাবের টাকা কি করে অন্য অ্যাকাউন্টে এবং চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে কি করে, এই নিয়ে কি প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, দেখাবো। ক্লাস 11-এর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার কথা, সেক্ষেত্রে স্কুলের তরফ থেকে ছাত্রদের তালিকা তৈরি করে পাঠানো হয় ডিআই অফিস থেকে ফাইনালাইজ করে সেই তালিকা যাওয়ার কথা শিক্ষা দপ্তরে, এবং শিক্ষা দপ্তরে সেখান থেকে পোর্টালে আপলোড হওয়ার কথা, এবং তার পরবর্তী সময় অর্থ দপ্তর, সে ফিনান্স ডিপার্টমেন্ট, তাদের কাছ থেকে টাকা ডিসপার্স হওয়ার কথা। এই যে 4টে ধাপ রয়েছে, তার মাঝখানে যদি কোনো স্কুল বা ডিআই এর দপ্তর থেকে হতো, সেক্ষেত্রে একটা জেলার মধ্যে হওয়ার কথা, কিন্তু এটা সামগ্রিকভাবে এতগুলো জায়গাতে বিভিন্ন জেলাতে আসছে, এবং কোথা থেকে নির্দিষ্টভাবে এই তথ্যগুলো লোপাট হয়েছে সেই যেগুলো জানার জন্য ফরেনসিক এডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শায়ন, চিন্তা কতটা বাড়াচ্ছে? চিন্তা তো ভয়ঙ্কর রকমভাবে বাড়াচ্ছে। গোটা পশ্চিমবাংলাটা জামতারা গ্যাং, পিসি ভাইপো গ্যাং, পার্থ অর্পিতা গ্যাং, অনুব্রত জ্যোতিপ্রিয় গ্যাং মিলে শেষ করে দিল। এবং মুশকিল হচ্ছে যেটা, মানে এটা সত্যি, এ নিয়ে কোনো দ্বিমত থাকবার জায়গা নয়। আপনিও বলছিলেন একটু আগে যে সত্যিই তো এই টাকাটা তৃণমূল গিয়ে চুরি করেছে বা তৃণমূল সরিয়ে দিয়েছে, এরকম বিষয়টা এখনো অবধি নয়। তাও কেন এরকম দেখতে লাগছে? আসলে এই চুরিটা বা এই দুর্নীতিটা যদি একটা ব্যতিক্রমী বিষয় হতো, যে শেষ 13 বছরে একটা মাত্র চুরি এখানে দেখা গেছে, তাহলে কোথাও গিয়ে মনে হতো যে না, এটা শুধুমাত্র চুরি, এটা অন্য কেউ করেছে, ফলে একটা বিষয় আছে। কিন্তু আপনি যদি দেখেন এই শিক্ষা দপ্তরের দুর্নীতি, এবং সবচাইতে খারাপ লাগার জায়গা বা সবচাইতে আনফর্চুনেট যে জায়গাটা, এই প্রত্যেক কটা দুর্নীতি যারা সবচাইতে ভিকটিম হচ্ছে তারা হচ্ছে ছাত্রছাত্রীরা, তারা সমাজের একটা বড় অংশের মানুষ। স্কুল এডুকেশন এবং সেই কনসার্ন স্কুল, এর মাঝে কে আছে? খুব নির্দিষ্ট প্রশ্ন। স্কুল এডুকেশন এবং স্কুল, এর মাঝে তো কেউ নেই। তাহলে এই গোটা বিষয়টা কে করলো?
হঠাৎ করে এখানে আসলো যে এমন একটা সাইবার ক্রাইম করা হচ্ছে বা এমন একটা সাইবার ক্রাইম হচ্ছে যাকে এখনো অবধি লোকেট করে ওঠা যাচ্ছে না। কি বলছেন আপনারা? কিছুদিন আগেই পাণ্ডব গোয়েন্দার আরেকটা গোয়েন্দা কুণাল ঘোষ কলতান দাশগুপ্তর কল রেকর্ডিং খুঁজে বার করে ফেললেন, কিন্তু আপনারা এই সমস্ত কোথা থেকে কি হচ্ছে, কে টাকা নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছেন না। তাহলে কি ছাত্রছাত্রীদের ডেটা, ছাত্রছাত্রীদের তথ্য, পার্সোনাল ডেটার কথা বলছি, যা আধার কার্ডের মাধ্যমে গোটা ভারতবর্ষে এখন সমস্ত কিছু রয়েছে, তাহলে কি সেই ডেটা সুরক্ষিত নয়? তাহলে কি আমাদের করের টাকা, এখানে বিশ্বজিৎবাবু বলছিলেন যে 5,000, সত্যি শতাংশের হিসেবে 5,000 ছাত্রছাত্রীটা কম, 5,000 ইন্টু 10 যদি করি 5 কোটি টাকাতে হিসেবটা গিয়ে দাঁড়ায়। 5 কোটি টাকা আমার, আপনার, বিশ্বজিৎদার সবার করের টাকা। এ টাকা কোনো তৃণমূল কংগ্রেসের টাকা নয়, টাকা আমার আপনার করের টাকা। তাহলে প্রশ্ন খুব স্পেসিফিক, দেখুন কে কোন ব্যবস্থা কার বিরুদ্ধে গ্রহণ করছে। এই যে এসআইটি গঠন করা হয়েছে, আপনি বললেন এসআইটি গঠন করা হয়েছে, এটাও যদি খালি চোখে দেখতাম যে ভালো তো একটা সরকার এসআইটি গঠন করেছে। আপনি এবার চলে যান পিছনের দিকে, সারদার ঘটনার পরে এই রাজ্যের সরকার এসআইটি গঠন করেছিল, পরবর্তীকালে সিবিআই তদন্তে দেখা গেল সেই এসআইটি গঠন করা হয়েছিল সারদার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার জন্য। তাহলে এই সরকারটাকে আমরা কিভাবে বলতে পারি, বা শিক্ষা দপ্তরের ক্ষেত্রে কিন্তু সরকার তো চেষ্টা করবে এবং সিট দিয়ে পুরো বিষয়টা অতি দ্রুত তদন্ত করবে, এটাও তো স্বাভাবিক। এক্স্যাক্টলি, এইখানে একটা পার্থক্য করা যেতে পারে। তৃণমূলের দু ধরনের চোর আছে, এটা হচ্ছে শিক্ষিত চোর, এটা হচ্ছে অশিক্ষিত চোর। শিক্ষিত চোর হচ্ছে এই সমস্ত চোর যারা খুব মাথা টাথা খাটিয়ে এইসব চুরি করছে, অশিক্ষিত চোর হচ্ছে পাতি গরু ব্যবসা করছে। কথা খুব পরিষ্কার, এটা হলো কি করে? এখন ব্যবস্থা গ্রহণ করবেন, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আমি আবার আপনাকে বলছি, স্কুল এডুকেশন দপ্তর, পর্ষদ অথবা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, মন্ত্রীর দপ্তর, আর একদম কনসার্ন স্কুল, এই দুটোর মাঝখানে কি কেউ আছে? কেউ তো নেই। তাহলে কিভাবে এই গোটা ঘটনাটা ঘটলো? এখন সামনে এসছে বলে এই যে 5,000 আমরা বলছি, কদিন হয়েছে এই ঘটনা সামনে এসছে? আজকে 2 দিন। আপনি আগামীকাল দেখবেন গোটা পশ্চিমবাংলার কোনো একটা নতুন জেলা এখানে অ্যাড হয়েছে, পরের দিন দেখবেন আরো একটা নতুন জেলা অ্যাড হয়েছে। আমি খালি একটাই কথা এখানে পরিষ্কারভাবে বলতে চাইছি, দেখুন সিরিজ অফ দুর্নীতি হচ্ছে পশ্চিমবাংলায়, সিরিজ অফ দুর্নীতি। ট্যাবের দুর্নীতি আলাদা করে কোনো দুর্নীতি নয়, আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে একটা সিসিটিভি বসানো, যে সিসিটিভিতে ভবিষ্যৎ দেখা যাবে 2050 সালের, সেই সিসিটিভি আর 3.5 লক্ষ টাকা সিসিটিভি বসাতে নাকি খরচা হয়েছে। তাই কথা খুব পরিষ্কার, কেউ দায় এড়াতে পারেন না। একটা এসআইটি গঠন করে দিয়ে একটা বিশাল বড় কাজ করে ফেললাম, এ হতে পারে না। শিক্ষা দপ্তরটা আজকে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে, এবং সবচাইতে ওয়ার্স্ট সাফার করছে যারা, তারা ছাত্রছাত্রীরা। এবং মজার বিষয় হচ্ছে, আমি আপনাকে একটি তথ্য বলে শেষ করছি, এই যে সবাই বলতো না সিপিআইএম এর আমলে সিপিআইএম এর নেতার বাড়িরা কেউ সরকারি স্কুলে পড়তে যেত না, সবাই বেসরকারি স্কুলে পড়তে যেত, বিষয়টা আজকে অন্য হচ্ছে। আপনি আজকে দেখুন এই সমস্ত দুর্নীতি এবং এই সবের জন্য সাধারণ বাড়ির ছেলেমেয়েরা খুব কম টাকা আয় করে, তাদের বাড়ির ছেলেমেয়েদেরকেও দেখবেন তারা আর কেউ সরকারি স্কুলে এখন ছেলেমেয়েকে পড়াতে যাচ্ছে না, সব বেসরকারি স্কুলে লাটে পড়াতে যাচ্ছে। সেটা একটা অন্য প্রসঙ্গ অবশ্যই করে, কিন্তু অভ্র এবং শায়নের কথা এখনো পর্যন্ত তথ্য সামনে না এলো, যদিও শায়ন মেনে নিয়েছে তৃণমূল জড়িত, এরকম কথা কিন্তু শায়ন বা অভ্রের কথায় কেন উঠে আসছে জানি না। অর্থাৎ এই প্রশ্নও কিন্তু থাকছে, শুধুই কি বিরোধিতার জন্য বিরোধিতা? আমরা আসার আগে একটু আগেই শায়ন বলছিল যে কুণাল ঘোষের বক্তব্য, কুণাল ঘোষ কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে আজ শোনাবো। কোনোভাবে কোনো কেউ এর মধ্যে থাকেন, কেউ অন্যায় কাজ করে থাকেন বা এই সাইবার ক্রাইমের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকেন, সেটা নিশ্চিতভাবে পুলিশ সেখানে দেখবে, কারো তো ছাড় পাওয়ার বিষয় নেই। ফলে একটা বড় কাজ হচ্ছে, এত লক্ষ ছেলে মেয়েকে ট্যাব দিচ্ছে সরকার, সঠিক কাজ করছে। আবার এই কালের নিয়মে এই তথ্য প্রযুক্তির উন্নতির সুযোগেই কিন্তু এই সাইবার ক্রাইম শব্দটার জন্ম নিয়েছে, সারা পৃথিবীতে জন্ম নিয়েছে, সারা দেশে জন্ম নিয়েছে, এখানেও এসছে। জামতারা গ্যাং সারা ভারতকে কাঁপাচ্ছে বহুদিন ধরে। তো ফলে এখানে যে বা যারা করছে, তারা যে প্রফেশনে থাকুক, যে পদেই থাকুক, যদি তারা এই সাইবার ক্রাইমের মধ্যে যুক্ত থাকে, তাদের এগেনস্টে ব্যবস্থা হবে। আমাদের সঙ্গে নীলাভ্র রয়েছে, নীলাভ্রর কাছে আরো একবার যাবো। নীলাভ্র, আমি দ্বিতীয় যে প্রশ্নটা তোমাকে করতে চাই সেটা হচ্ছে, এই পুরো বিষয়ে জানার পর তুমি পুলিশ বা সরকারের কাছে গেলে, তুমি বা তোমার বাড়ির লোক, তারা কি বললেন 2 বছর আগের ঘটনা যখন তুমি জানতে পারলে? যখন আমি এই ঘটনাটা জানতে পেরেছি, তখন
আমাকে বলা হলো যে আমরা এখন খোঁজ নিচ্ছি, আমাকে স্কুল থেকে বলা হচ্ছে যে আমি খোঁজ নি। বাবা তো পুরো ঘটনাটা দেখছিলেন, তো আমার বাবা যখন ওদিকে গেছে তখন একটুখানি মানে কি বলবো, কেউ দায় নিতে চাইছিল না আর কি। মানে সাইবার ক্রাইম থেকে কোনো খবর আসছে না, যখন পুলিশের কাছে যাচ্ছে তখন পুলিশ কিছু বলছে না, বলছে সাইবার ক্রাইমকে আপনারা যতক্ষণ না সাইবার ক্রাইম থেকে কিছু মানে এবারে তার কোনো রেসপন্স পাওয়া যায়নি। 2 বছর পর স্কুল পেরিয়ে এখন তুমি কলেজে পড়ছো, এর কোনো সুরাহা হয়েছে? টাকা পেয়েছো? না আজও আমি এখনো পাইনি টাকা, সেই টাকা এখনো আজও পাইনি। নীলাব্র, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সন্দীপ বাবু, ঠিক এখানেই প্রশ্ন, আমরা আলোচনার মধ্যে যে প্রশ্নটা রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আমি আপনাকে বলছিলাম যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, আরো অনেকগুলো অ্যাসপেক্ট কিন্তু জড়িয়ে রয়েছে, কিন্তু এটা আটকানোর রাস্তাটা মূলত কি হতে পারে? এক, এবং দ্বিতীয়ত সরকারের আরো অনেক প্রকল্প রয়েছে, সেক্ষেত্রে চিন্তার জায়গা কোথাও কি থাকছে নাকি না প্রোটেক্টেড? আগে দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই। আজকে যে কোম্পানি এই ওয়েবসাইটটা বানিয়েছে তারাই যদি বাকি ওয়েবসাইটগুলো বানিয়ে থাকে, তাহলে সেই ওয়েবসাইটও হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইমিডিয়েটলি বাকি ওয়েবসাইটগুলোকেও সিকিউরিটি চেক করা উচিত, যে এটা যদি হ্যাক হয় তাহলে অন্যগুলোর কি ভালনারেবিলিটি আছে। এবার প্রথম প্রশ্নটার উত্তর দিই। ওয়েবসাইট বানালেই যে হ্যাক হবে এটা একদমই ঠিক নয়, কেননা ওয়েবসাইট বানাবার সময় যদি কম্পিটেন্ট লোককে দিয়ে বানানো হয়, যারা সিকিউরিটি প্রোটোকল মেনে একটা ওয়েবসাইট তৈরি করে, তাহলে সেই ওয়েবসাইট কখনো হ্যাক হতে পারে না। তাহলে তো সমস্ত কোম্পানির সমস্ত ওয়েবসাইট হ্যাক হয়ে যেত। সুতরাং আমি যদি সিকিউরিটি প্রোটোকল মেনে একটা ওয়েবসাইট তৈরি করি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেই ওয়েবসাইটটা বানাবার পর আমি যদি তার কম্পিটেন্ট, আমাদের সারা দেশে 176টা অডিট ফার্ম আছে যারা এই সমস্ত ওয়েবসাইট অডিট করে সার্টিফাই করে যে এগুলোকে হ্যাক করা যাবে না, সেরকম যদি কোনো কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে অডিট করে সার্টিফিকেট বার করা হয় যে সেটা কোনোভাবে হ্যাক করা যাবে না, তাহলে তো এটা কোনোভাবে হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। আর যদি হ্যাক হয় তাহলে প্রশ্ন করতে হবে যে কাকে দিয়ে অডিট করা হয়েছে, কাকে দিয়ে এটাকে কোডিং করা হয়েছে। সেইখানে যদি আমরা খুব ক্যাজুয়াল হয়ে যাই, তাহলে আগামী দিনে প্রচুর সাইট এরকম হ্যাক হয়ে যেতে পারে। আর আজকে একটা স্কুলের সাইট, যেখানে একটা মেয়ে আছে, একটা মাইনর থাকতে পারে, সেই তাদের যদি ইনফরমেশনগুলো বাইরে পাবলিকলি বেরিয়ে যায়, তাহলে তারা ভয়ঙ্কর বিপদে পড়তে পারে। এক্স্যাক্টলি সন্দীপ বাবু, এই প্রশ্নের উত্তরও আপনার কাছে খুঁজবো। অব্র প্লিজ একটুখানি। সায়ন আর একটা কথা বলেছে, এই যে আপনার কথা প্রসঙ্গে সায়নও কিন্তু এই প্রসঙ্গটা তুলেছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, যে ডেটা, সেই ডেটা যদি বাইরে চলে আসে এবং সেটা যদি প্রতারকদের হাতে গিয়ে পড়ে থাকে, তাহলে সেটা কতটা মারাত্মক হতে পারে। উত্তর খোঁজার চেষ্টা করবো প্রত্যেকের কাছে গিয়ে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। ট্যাবের টাকা কোথায়, কি করেই বা গায়েব হলো, কি করেই বা অন্যত্র চলে গেল, এরই উত্তর খোঁজার চেষ্টা আমরা করছি, তদন্ত চলছে। আর এই প্রসঙ্গ নিয়ে রাজ্যপাল কি বলেছেন, অপরদিকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কি বললেন, শোনাবো। What is your reaction on misappropriation of funds allocating for TAB in the schools of different schools of West Bengal? That is an issue which came to my notice only now. That is something which has to be looked into very seriously. I'm sure that the competent authorities will do the needful. অপরদিকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কি বলেছেন এই ট্যাব নিয়ে, শোনাবো। কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে, উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে, ট্যাবে আপনি পেয়েছেন। রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, মরেনি সমবাতির টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত, কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, ওরা কোটি কোটি ঝাড়ছে, কিছু হচ্ছে না, আমরাও কিছু ঝাড়ি, ঝাড়ার কম্পিটিশন চলছে।
আবারও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ চলে আসবে এই নিয়ে আমি অন্যান্য অতিথিদের কাছে, কিন্তু সন্দীপ বাবুর কাছে আসবো। সন্দীপ বাবু, সিকিউরিটির জায়গায় যে কথাটা আপনার প্রসঙ্গে উঠে আসছে বা সায়ন বা অন্যান্য অতিথিরা বলছে, ডেটা যদি সামনে চলে যায় ছাত্রছাত্রীর আগামী দিনে আরো তো মারাত্মক জায়গা হতে পারে, আটকানোর রাস্তাটা কি সন্দীপ বাবু? দেখুন, ওয়েবসাইট যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে ডেটা অলরেডি বেরিয়ে গেছে। যার ডেটা ওখানটায় আছে অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছে, আগামী দিনে ধাপে ধাপে সেগুলোকে ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে বিক্রি করবে। এবং সেখানে কি ডেটা বেরিয়েছে সেটা আমার তার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি থেকে আরম্ভ করে আধার কার্ড, যা ওখানটায় স্টোর আছে সবই বেরিয়ে গেছে। এবং সেগুলোকে কালকে মার্কেটে সব দেখা যাবে, পাবলিকলি সমস্ত অ্যাভেলেবেল আছে। এবার সেই ডেটাগুলোকে তুলে কালকে জামতারা গ্যাং সেখানে টার্গেট অ্যাটাক করতে পারে, সেখানে জনে জনে ফোন করতে পারে, সেখানে ভয় দেখিয়ে ডেটা বেরিয়ে যেটা গেছে সেটা আর কোনোভাবেই ফেরত আনার সম্ভাবনা নেই। কিন্তু টাকা যেটা বেরিয়ে গেছে সেইটা কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করে, যদি অ্যাকাউন্ট খালি না করে দিয়ে যায়, এটিএম থেকে যদি বার করে নেওয়া যায়, না নেয়, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে টাকা রিভার্স করা যেতে পারে। আর পড়ুয়া যারা অলরেডি মানে ডেটা তোলেনি বা জমা দেয়নি, আমার মনে হয় সমস্ত স্কুলে এই এখন ডেটা এন্ট্রিটা বন্ধ রাখা উচিত, কোনো মানি ট্রান্সফার না করা উচিত, সমস্ত ব্যাংকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া উচিত যাতে ফার্দার কোনো অ্যাকাউন্টে পেমেন্ট করা না হয়। তদন্তকারী যারা সংস্থা তারা যখন রিপোর্টটা জমা দেবে তার উপর বেস করে তার প্রিকশন নিয়ে পুরো কোর্স ওয়েবসাইটটাকে কোডিং রিভ্যাম্প করে তার অডিট করে তারপরে আবার ফার্দার প্রসেস চালু করা। ধন্যবাদ সন্দীপ বাবু। অর্থাৎ মূলত এরপর কোন দিকে আটকানো যায় তার অন্তত একটা রাস্তা কিন্তু দিলেন। আমি তিনজনের কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, ঠিক এই জায়গায় মানে আমি অভ্র আর সায়নের কথা বারবার শুনছিলাম যে কোথাও একটা দুর্নীতির অভিযোগ, এবং তারই সঙ্গে এখনো পর্যন্ত তথ্য না এলো, সায়ন স্বীকার করেছে, অভ্র যদিও স্বীকার করেনি, বারবার করে শাসক দলের প্রসঙ্গ উঠে আসছে। কেন? না, শাসক দলের যে চিহ্নিত করা হয়নি যে শাসক দলই এই কাজটার সঙ্গে যুক্ত বা ম্যানুয়ালি এই কাজটা করা হয়েছে। যিনি এক্সপার্ট ছিলেন তিনি বারবার বলছিলেন যে হ্যাকিংয়ের কথা এবং ওয়েবসাইট হ্যাকিং হয়েছে কিনা। আমি প্রথমবার বলেছিলাম এটা দুর্নীতি নয়, এটা সাইবার ক্রাইম। এবার এই সাইবার ক্রাইমের সঙ্গে কারা যুক্ত আছে এটা তদন্ত না করে হঠাৎ করে এখানে বসে বলা যাবে না, এটা হচ্ছে এক। আর 2 নম্বর, যখন এই বিষয়টা হয়েছে তখন কিন্তু যখনই রিপোর্টেড হয়েছে পুলিশের কাছে, প্রশাসনের কাছে, রিপোর্টেড হওয়ার সঙ্গে সঙ্গে 5টা স্টেপ নেওয়া হয়েছে, যেটা আপনি এইমাত্র বলছিলেন যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ এটা পুরোপুরি প্রযুক্তি কেন্দ্রিক একটা তদন্ত চলছে, এবং সেক্ষেত্রে প্রথম যেটা করেছে ইস্যু আইডেন্টিফিকেশন। যদিও যতক্ষণ না এই ফাইন্যান্সিয়াল অডিটটা সম্ভব হবে এবং ওয়েবসাইটের অডিটটা সম্ভব হবে ততক্ষণ বোঝা যাবে না কোন কোন অ্যাকাউন্টে এই ঘটনা ঘটেছে। এবং এই ইস্যু আইডেন্টিফিকেশন মানেই কারণটা কি, কোথা থেকে হলো এই লিকেজ বা এই হ্যাকিং, সেটা দেখতে হচ্ছে বা দেখা হয়েছে। তারপরেই যেটা করেছে প্রশাসন থেকে বা যারা তদন্ত করছেন তারা একটা অবজেক্টিভ ঠিক করেছেন যে কতদিনের মধ্যে কিভাবে এটা করা দরকার। বিশ্বজিৎ বাবু, তারপরেও আমরা দেখছি রাজ্য থেকে ধীরে ধীরে কলকাতা আসছে। আমার সময় সংক্ষিপ্ত, বিশ্বজিৎ বাবু আমি একটু যেতে প্লিজ, আমি পারলে 5 সেকেন্ড বলবো। এরপরে একটা প্ল্যানিং করে সেটা এক্সিকিউট করে, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্সপার্টও যেটা বললেন, যখনই টাকা যাচ্ছে কারোর কাছে তার ফিডব্যাকটা সে টাকা পেয়েছে, না হলে কেউ আজকে পাচ্ছে, কেউ অপেক্ষা করতে হবে তার জন্য। অভ্র, দেখুন, আপনি আমার বক্তব্যের সময় বললেন, প্রশ্ন তুললেন যে তৃণমূলের সঙ্গে প্রত্যক্ষ যোগ কোথা থেকে আসছে। আমি একটা সংবাদ মাধ্যমের রিপোর্ট আবার দেখিয়ে দিচ্ছি, আপনাকে দিয়ে দিতে পারি আমি রিপোর্টটা। এটা গতকাল বেরিয়েছে রিপোর্টটা, এবং এখানে বলা হচ্ছে হ্যাঁ, তথ্যটা বলতে দিন। এসপি অফ পুলিশ সায়ক দাস সে বলছে সাইবার ক্যাফের যে মালিক তার নাম হচ্ছে হাসেম আলী, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্ল্যান করে এই যে অফিসিয়াল গভর্নমেন্টের সাইট সেটাকে জুলাই মাসে ইনফিলট্রেট করেছিল। এটা কিন্তু এসপির বক্তব্য সংবাদ মাধ্যমে বেরিয়েছে। এবার আমি আগেরবার বলার সময় কি বললাম, সেপ্টেম্বর মাসে টাকাটা ডিসবার্স করার কথা ছিল রাজ্য সরকারের তরফে, কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে এই নভেম্বর মাসে এসে আমরা জানতে পারছি যে এত বড় একটা স্ক্যাম হয়েছে। আর এই ছেলেটির যে সাইবার ক্যাফের মালিক, তার বাবা ওখানকার দুর্দান্তপূর্ণ তৃণমূলের নেতা, সেটাও কিন্তু মিডিয়াতে অলরেডি রিপোর্টেড, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই ছেলেটি থাকে কোথায় আবার বলছি, মালদা বৈষ্ণবনগর, নাম হচ্ছে হাসেম আলী, একে অ্যারেস্ট করা হয়েছে এবং
তার কাছে কার রাবার স্ট্যাম্প পাওয়া গেছে? কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের রাবার স্ট্যাম্প পাওয়া গেছে। সেই পঞ্চায়েত প্রধানে কারা রয়েছে? তৃণমূল রয়েছে। এরপর যদি বলা হয় তৃণমূল প্ল্যান করে, তৃণমূল সরকারের মাথারা প্ল্যান করে এই জিনিসটা এভাবে এক্সিকিউট করিয়েছে, তাতে কি ভুল বলা হচ্ছে? কারণ কখনো সম্ভব নয় 21 থেকে 25 বছর বয়সের কচি কচি বাচ্চা বাচ্চা ছেলেরা পুরোপুরি এত করে প্ল্যান করবে। আর যদি সম্ভব হতো তাহলে সেপ্টেম্বর মাসে টাকা ডিসবার্স করার কথা ছিল রাজ্য সরকারের, কেন পোস্টপোন করলো? 2-4 তো হয়ে যাচ্ছে। পরিষ্কার প্ল্যান এটা ভাবে করা হয়েছে, অর্গানাইজড ক্রাইম। আমি আবার বলছি চুরির চক্র, তৃণমূলের চুরির চক্র, গ্যাং, সেই জায়গাটা পুরো তদন্ত করা হচ্ছে। যে তথ্য বা যে বিষয় তুলে ধরছো সেই দায়িত্ব একেবারে তোমারই, একেবারে তোমারই। অব্র একটু সময় দিতে হবে, শানের কাছে আসবো প্লিজ। শান, দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে আমি আপনাকে বলছিলাম যে তৃণমূলের চোরের পরিবারকে দুটো ভাগে ভাগ করা যায়, শিক্ষিত চোর এবং অশিক্ষিত চোর। কি মজার বিষয় দেখুন, ট্যাবে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কে বলছে? চিট ফান্ডের অভিযুক্ত এরেকচর কুণাল ঘোষ অভিযুক্ত কথাটা বলেছি। এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, উঠে গিয়ে যদি আমরা কথা বলি সুবিধা হবে। ওনাকে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছিল, ব্যক্তিগত আবার অব্যক্তিগত কি আছে? উনি আমার কনসা কাকা যেটা হন যে আবার ব্যক্তিগত বলতে এই সমস্ত কথার মধ্যে আমরা যাব না। একেবারে রাজনৈতিক আলোচনা, পরিষ্কার কথা, অত্যন্ত রাজনৈতিক সচেতন, সেই জায়গায় শব্দ বা ভাষা প্রয়োগ সম্পর্কে সচেতন থাকতেই হবে। চোর ইজ চোর, অভিযুক্ত ইজ অভিযুক্ত। সাবজেক্টে প্লিজ। একদম। আমি বলছি নিউ ইয়র্ক টাইমস, আমার আপনার কথা না, বলছে পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে দামি বিষয় চাকরি বিক্রি করা ছাড়াও, গরু বিক্রি করা ছাড়াও, সেটা হচ্ছে ডেটা বিক্রি করা। আমার আপনার পার্সোনাল ডেটা, সেই ডেটা বিক্রি করার কথা। প্রথম কথা হচ্ছে এই যে আমরা খুব হালকা ছলে দেখছি যে ট্যাবের টাকা বেরিয়ে গেছে, এটা কি শুধুমাত্র সত্যি ট্যাবের টাকা? অত্যন্ত সিরিয়াস। না না না, আমি বলছি এইটা সিরিয়াস, এর চাইতে আরো বড় সিরিয়াস যদি এইটা শুধুমাত্র ব্যাপার না হয়ে এমনটা হয় যে ডেটা পাচার করা হয়েছে, যেটা এক্ষুনি আপনাদের তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু শান ইতিমধ্যেই তুললো। সুতরাং এই ডেটার জায়গা কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা অবশ্যই করে তদন্ত করে দেখার, কিন্তু কারা এর সঙ্গে জড়িত এবং পুরোটা আটকানোর বা রোখার রাস্তা কি, তার জন্য অপেক্ষা করতে হবে। আমরাও সেদিকে নজর রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণ আজকের মতো এই পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়।